আচ্ছা, এর আগের ক্লাসে আমি তোমাদের চলতরঙ্গের সমীকরণটা প্রতিষ্ঠা করা দেখিয়েছিলাম। এবারে ওই চলতরঙ্গের সমীকরণের চারটে রূপ আছে, সেই চারটে রূপ নিয়ে আমরা একে একে ধাপে ধাপে আলোচনা করব। তো ফার্স্ট যে সমীকরণটা আমরা আলোচনা করেছিলাম, 1 নম্বর কেস, y = a sin ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই ভি, এটা প্রথম সমীকরণ ছিল। ওকে, ঠিক আছে। তাহলে a sin ওমেগা ইন্টু টি মাইনাস এক্স বাই ভি এটা ফার্স্ট সমীকরণ ছিল। এবার এখান থেকে আরো আমরা তিনটে সমীকরণ বের করবো, এটা থেকে সমাধান করে দেখো কি করে হচ্ছে। বা y = a sin ওমেগাটা ভিতরে গুণ করে দাও, ওমেগা টি মাইনাস ওমেগা বাই ভি ইন্টু এক্স, বা y = a sin ওমেগা টি মাইনাস, এই যে ওমেগা বাই ভি এর জায়গায় আমি কি লিখেছিলাম, ফর্মুলাটা লেখা আছে দেখবে, আগে ক্লাসে পড়েছি। ওমেগা বাই ভি সমান কে, এটা জায়গায় কে এসে বসিয়ে দেবো। তাহলে এইটাও একটা সমীকরণ চলতরঙ্গের। এই সমীকরণটা দিয়ে আমরা সব কিছু ক্যালকুলেশন করব। y = a sin ওমেগা টি মাইনাস kx, এটাও একটা চলতরঙ্গের সমীকরণ। আবার কি, আবার একটু সমাধান করছি। বা y = a sin, এখান থেকে করছি ওমেগাটা কি লেখা যায় 2 পাই n, তাই তো, ইনটু t মাইনাস k এর জায়গায় কি লেখা যায় 2 পাই বাই ল্যামডা ইনটু x, তাই তো। এবারে বা y = a sin 2 পাই 2 পাই বাই ল্যামডা যদি আমি কমন নিয়ে নিই দুটো থেকে, দেখো 2 পাই বাই ল্যামডা কমন নিই, কিন্তু ল্যামডা তো নেই, তাহলে ল্যামডা গুণ করে দিচ্ছি n ল্যামডা ইনটু t মাইনাস x, তাহলে এটার সাথে গুণ করে দাও, এটা চলে আসছে, n ল্যামডা কেটে গেল 2 পাই n t, এটা গুণ করে এটা চলে আসছে। ওকে, a sin 2 পাই বাই ল্যামডা, n ল্যামডা মানে কি v সমান n ল্যামডা, মানে dt মাইনাস x, এটা একটা সমীকরণ 3 নম্বর। y = a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x, এটাও লেখা যায়। ওকে, আবার এখান থেকেও একটা রূপ লেখা যায়, এটা থেকে বা এইটা থেকেও লেখা যায় একটা, y = a sin 2 পাইটা শুধু বাইরে কমন নিয়ে নাও, 2 পাই কমন নিয়ে নিলে কি n t থাকছে, n মানে কি 1/t ক্যাপিটাল T, স্মল t বাই ক্যাপিটাল T দিয়ে দাও মাইনাস x বাই ল্যামডা। ঠিক আছে, এই চারটে ফর্মে আমরা লিখতে পারি। 2 পাই টু স্মল t বাই ক্যাপিটাল T মাইনাস x বাই ল্যামডা। এই দেখো 2 পাই কমন নিলে n t, n মানে কি, n মানে আবার ছোট n মানে লিখেছি 1/t, এই ছোট n এর জায়গায় 1/t বসে দিচ্ছি, কিন্তু ছোট t যেমন আছে রইলো, আর 2 পাই নিয়ে নিচ্ছি x বাই ল্যামডা পড়ে রইলো। এইরকম চারটে রূপে চলতরঙ্গের সমীকরণকে আমরা লিখতে পারি। তার মধ্যে অঙ্ক সব কিছু করবো এই ফর্মুলাটা, বাইরে থাকলে ভিতরে ঢুকিয়ে দিয়ে তুলনা করে সব আমরা ক্যালকুলেশনারে করব। ওকে, এরপর এগুলো ধরে কিছু আছে দশা। দশা মানে যে সাইনের পর যে টার্ম থাকে এগুলোকে সব দশা বলা হয়। কি বলে? দশা। সাইনের পর যেগুলো আছে দশা বা কৌণিক সরণ। ঠিক আছে, এইগুলো। আর দশা পার্থক্য আমরা বলে দিয়েছি, দশা পার্থক্য এর দশা এটা, আরেকটা দশা এটা, দশা পার্থক্য দুটো বিয়োগ করে দেবো, করে দিলেই চলে আসবে। ঠিক আছে, ইত্যাদি। এবারে চলে এসো চলতরঙ্গের ক্ষেত্রে এই ওমেগা টি মাইনাস কে দিয়ে আমরা সব কাজ করবো। এবারে তাহলে চলতরঙ্গের সমীকরণটা হচ্ছিল y = a sin ওমেগা টি মাইনাস kx। এটা কি, এটা হচ্ছে কণার সরণ, এটা হচ্ছে কণার সরণ t সময়। চলতরঙ্গটা যাচ্ছে এইদিকে v বেগে, এই কণাটা উপর নিচে আন্দোলিত হচ্ছে। কোন এক সময় কণার সরণ হচ্ছে y,
কণা, এটা তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ। তাহলে কণার সরণ হলে তাহলে কণার বেগ কত? কারণ কণাটা তরঙ্গের গতির সঙ্গে উপর নিচে আন্দোলিত হচ্ছে, তাহলে কণার বেগ কত হবে? কারণ কণার বেগ সাম্য অবস্থানে ম্যাক্সিমাম, উপরের দিকে নিচের দিকে গেলে কমে যায়, তাহলে কণার বেগ পরিবর্তনশীল, তাই তো? তাহলে কণার বেগ v সমান কত? dy/dt। কণার সরণ yটাকে ডেরিভেটিভ করলে কণার বেগ আমরা পেয়ে যাব dy/dt সমান ddt অফ y এর জায়গায় এটা বসিয়ে দাও a sin omega t minus kx। এবার ডেরিভেটিভ করব, a ধ্রুবক বাইরে বেরিয়ে এলো, sin এর ডেরিভেটিভ করলে cos omega t minus kx, t এর সাপেক্ষে ডেরিভেটিভ, t এর সঙ্গে k গুণ omega omega বেরিয়ে এলো। কণার বেগ একটা হলো, এবং আরেকটা আমরা রাশি নির্ণয় করব x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এইটাকে x এর সাপেক্ষে, তার মানে ddx অফ y এর জায়গায় a sin omega t minus kx করলে x এর সাপেক্ষে করলে a sin এর ডেরিভেটিভ করলে cos হবে omega t minus kx, x এর সাপেক্ষে করছে তাহলে x এর সঙ্গে k গুণ আছে মাইনাস k, মাইনাস k টা বাইরে বার করে দিলাম। ওকে, তাহলে এরপর কি করব? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1/2 করে পাই। দেখো কণার বেগ v আর dy/dx করছে, এইটাকে এটা দিয়ে ভাগ করলে, সরি 1 নম্বর হচ্ছে এইটা হচ্ছে কণার বেগ v সমান, এইটাকে এটা দিয়ে ভাগ করলে যাবে, এটা বাই এটা করলে কি এটা বাই এটা cosটা আমরা কেটে যাবে, a কেটে যাবে, শুধু হলো মাইনাস ওমেগা বাই k। আর মাইনাস ওমেগা বাই k মানে ওমেগা বাই k মানে তরঙ্গের বেগ বড় হাতের v, অর্থাৎ কণার বেগ ছোট হাতের v লিখেছে, অর্থাৎ কণার বেগ ছোট হাতের v সমান মাইনাস তরঙ্গের বেগ ইনটু সরণের নতি, সরণ রেখাচিত্রের নতি। এটা হচ্ছে কণার বেগ আর তরঙ্গের বেগের মধ্যে পার্থক্য, এটা করে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, এটা 2 নম্বরের থাকে, এটা করতে হবে, ফর্মুলাটা মনে রাখতে হবে অঙ্কের জন্য ইত্যাদি। আর কি আছে? চলো তরঙ্গের অবকল সমীকরণ দুবার ডেরিভেটিভ করে নিতে হবে, এটা ইজি আছে, বইতে আছে, দেখে নিন। আর কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে পার্থক্য আছে, এইগুলো দেখে নেবে, এটা পরীক্ষায় পড়ে। কণার বেগ তরঙ্গ বেগের মধ্যে পার্থক্যগুলো লিখো, 3টে করবে। আর বিভিন্ন মাধ্যমে চলতরঙ্গের বেগের এখানে ফর্মুলাগুলো এক কাছে আছে, এগুলো সব পরের চ্যাপ্টারে আছে আর কি, বিভিন্ন চ্যাপ্টারে দুটো একটা করে আছে, এইখানে এক কাছে লিখে দেওয়া আছে। তো এগুলো মুখস্থ করে নিতে পারো, বা পরের চ্যাপ্টারে তো করতেই হবে, তখনও দেখতে পারো, অসুবিধা নেই। আর চলতরঙ্গের বৈশিষ্ট্য 3-4টে একটু করে নেবে, এগুলো পরীক্ষায় পরে সব কোশ্চেন হিসাবে দেখে নেবে। আচ্ছা, এবারে চলে এসো উদাহরণের অঙ্কগুলো ঘরে দেখবে, 1, 2, 3। উদাহরণ 7 খুব ইম্পর্টেন্ট পরে, এই যে IIT 84 করেছে, হ্যাঁ, y0 sin 2π, ওই অঙ্কটা একটু দেখবে। এখানে মোটামুটি 17টা অঙ্ক আছে, এগুলো একটু দেখবে উদাহরণগুলো। এবারে আমাদের যেগুলো আছে ক্লাস 9-এ ছিল, আলোতেও ছিল, আলোর প্রতিফলন প্রতিসরণ পড়েছ। শব্দ যেহেতু আলোর মতনই এক ধরনের তরঙ্গ, তাহলে শব্দেরও প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, এবং আলোর প্রতিফলন প্রতিসরণে যা সূত্র ছিল শব্দের ক্ষেত্রেও প্রতিফলন, শব্দের প্রতিফলন, শব্দের প্রতিসরণের সেই একই সূত্র আছে, সেম জিনিস, শুধু সূত্রগুলো দেখে নিলে, কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানো আছে, এগুলো দেখে নিলে। শব্দের প্রতিফলনে ব্যবহারিক প্রয়োগ, প্রতিফলক নল বা স্পিকিং টিউব, স্টেথোস্কোপ, হ্যাঁ, এই 2-1টা মনে রাখবে। প্রতিসরণের সূত্রগুলো মনে রাখলে ইত্যাদি। শব্দের প্রতিসরণের উপর উষ্ণতার প্রভাব কীরূপ, হ্যাঁ, বায়ু প্রবাহিত প্রভাব, যেদিকে বায়ু প্রবাহ হচ্ছে শব্দের বেগ সেদিকে বেড়ে যাবে, বায়ু প্রবাহ যেদিকে হচ্ছে শব্দ সেদিকে যায় তো শব্দের বেগ বেড়ে যাবে, আর বায়ু প্রবাহ যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে শব্দের বেগ কী হবে? কমে যাবে। এইগুলো প্রভাবগুলো একটু করে নেবে।
ওকে, তাহলে শব্দের প্রতিফলন, প্রতিসরণ এগুলো সব তোমরা একবার রিডিং করে নেবে, তাহলেই হবে। এখান থেকে সেরকম কিছু কোশ্চেন পরীক্ষার জন্য করে না। হ্যাঁ, তোমাদের জানার জন্য একটু দেখে নেবে। আর একটা যেটা পরে প্রতিধ্বনি, এটা ক্লাস 9-এ ছিল, প্রতিধ্বনি বা ইকো। ইকো, ইকো, ইকোতে জানো প্রতিধ্বনি কাকে বলে না? প্রতিফলিত শব্দকে তুমি একটা শব্দ উচ্চারণ করলে সেই শব্দ দূরের কোনো প্রতিফলক তল, ধরো একটা পাহাড়, সেখান থেকে সেই শব্দটা প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে এসে যদি পৌঁছায়, তাহলে সেই প্রতিফলিত শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। তো তুমি একটা কিছু উচ্চারণ করলে কোনো একটা শব্দ, ফুল বলে চেঁচালে, কিছুক্ষণ পর সেই ফুল শব্দটা প্রতিফলিত হয়ে আমাদের কানে এলো, তাহলে সেই দ্বিতীয় প্রতিফলিত শব্দটাকে বলবো মূল শব্দের প্রতিধ্বনি, ইকো। মানে যে ধ্বনিটা আমি করেছিলাম সেই ধ্বনিটা আবার শোনা গেল দ্বিতীয়বার। সেই প্রতিধ্বনির শব্দ শুনতে গেলে শব্দের উৎস থেকে প্রতিফলকের একটা মিনিমাম দূরত্ব আছে, সেই দূরত্বটাকে আমাকে আগে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই যে আমি ঘরে কথা বলছি, ঘরে চার দেওয়ালে তো শব্দ প্রতিফলিত আমাদের কানে আসছে, কিন্তু এখানে কিন্তু প্রতিফলিত শব্দটাকে আমরা শুনতে পাই না। কেন? তার কারণ আছে। কারণ শব্দের উৎস থেকে প্রতিফলক তলের একটা মিনিমাম একটা ডিস্টেন্স থাকতে হবে। ঠিক আছে, 16.6 মিটার বা 17 মিটার প্রায়, মানে 51 ফুট। আর আমরা ঘরের মধ্যে আছি 10-12 ফুটের মধ্যে। এই জন্য এখানে প্রতিফলিত শব্দটাকে মূল শব্দ থেকে আমরা পৃথকভাবে শুনতে পাই না। তাহলে পৃথকভাবে শুনতে গেলে আমাদের ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। এগুলো সব ক্লাস 9-এও তোমরা পড়েছো, তবু আমি একটু দেখাচ্ছি। তা সেইটা জানতে গেলে আমাকে জানতে হবে শব্দ নির্বন্ধ, অর্থাৎ টি সমান 1/10 সেকেন্ড পর্যন্ত কোনো শব্দের অনুভূতি আমাদের মস্তিষ্কে রয়ে যায়। কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কতক্ষণ পর্যন্ত রয়ে থাকে? 1/10 সেকেন্ড। তাহলে দ্বিতীয় কোনো শব্দ শুনতে গেলে আমাকে কি করতে হবে? মূল শব্দটা উচ্চারণ করার ঠিক 1/10 সেকেন্ড পর, মূল শব্দটা শোনার ঠিক 1/10 সেকেন্ড, মিনিমাম 1/10 সেকেন্ড পর দ্বিতীয় শব্দটা আসতে হবে, তবে দ্বিতীয় শব্দটাকে শুনতে পাবো। আর 1/10 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় শব্দ চলে এলে সেই দ্বিতীয় শব্দ শুনতে পাবো না। ঘরের ক্ষেত্রে তাই হচ্ছে। ঘরে আমি শব্দটা করলাম, দেওয়ালে প্রতিফলিত হয়ে কানে এসছে, ওই 1/10 সেকেন্ডের আগেই এসে চলে আসছে। ওই জন্য দ্বিতীয় প্রতিফলিত শব্দটা আমরা শুনতে পাচ্ছি না, সেটা মূল শব্দের সঙ্গে মিলে যাচ্ছে, তাই একটাই শব্দ শুনছি। ধরো এখানে একটা শব্দ আছে, এখানে শব্দের উৎস, আর এখানে হচ্ছে প্রতিফলক তল। এখান থেকে শব্দ উৎপন্ন হলো, দূরের প্রতিফলক তলে গেল x দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে x, আবার গিয়ে ফিরে এসছে শব্দটা, আরো x দূরত্ব এলো, এসে শ্রোতার কানে শুনতে পাচ্ছে। তাহলে শব্দ মোট কত দূরত্ব যাচ্ছে? x যাচ্ছে, আবার x ফিরে এসছে, মোট 2x দূরত্ব যাচ্ছে। কত সময় পরে কানে এসে পৌঁছাতে হবে? মিনিমাম 1/10 সেকেন্ড। আর শব্দের বেগ v সমান কত? 340 ধরে নিচ্ছি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি s সমান vt, এই ফর্মুলা। s এর জায়গায় 2x, v এর জায়গায় 340 ইনটু 1/10 সমান 34, অর্থাৎ 2x সমান 34, অর্থাৎ x সমান কত? 34/2 মানে 17 মিটার। আর এটা 332 ধরলে 16.6 মিটার আসবে। তার মানে শব্দ উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব 17 মিটার। তোমাদের বইতে 330 ধরে পড়েছে সব জায়গায়, 330 ধরে পড়েছে। 330 যদিও কোনো অসুবিধা নাই, যা দেওয়া থাকে সেটা ধরে করতে হবে। 330 33/2 16.5 মিটার, 16.5 মিটার হবে, বা 54 ফুট ইত্যাদি। এই হচ্ছে প্রতিধ্বনি। আর এই প্রতিধ্বনির সাহায্যে আর দুটো অ্যাপ্লিকেশন আছে।
একটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, আর বিমানের উচ্চতা নির্ণয় করা যায়। এইগুলো তোমরা একটু রিডিং করলে ঘরে বুঝতে পেরে যাবে, এর জন্য আলাদা কিছু নয়, অঙ্ক আছে দেখে নেবে ইত্যাদি। তাহলে মোটামুটি তরঙ্গ গতি চ্যাপ্টারটা আমাদের থিওরিটিক্যাল পোর্শনটা শেষ হলো। এবারে কিছু অঙ্ক আছে, আমি অঙ্কগুলো একটু তোমাদের দেখাবো। আচ্ছা, আমি চলতরঙ্গের সমীকরণ দিয়ে দেখাচ্ছি। 12 দাগের অঙ্কটা, সেট 1-এর 12 দাগের অঙ্কটা দেখাচ্ছি। বলছে, আমরা পড়ছি, একটু শোনো। চলতরঙ্গের বিস্তার a সমান 5 সেমি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 50 সেমি এবং বেগ v সমান 2 কিমি পার সেকেন্ড, সমীকরণটি নির্ণয় কর। তাহলে কি কি দেওয়া আছে ডাটা? চলতরঙ্গের বিস্তার ক্যাপিটাল A সমান 5 সেমি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 50 সেমি এবং বেগ v সমান 2 কিমি পার সেকেন্ড, সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমাদের চলতরঙ্গের সমীকরণ বের করতে হবে। তাহলে আমি ধরছি চলতরঙ্গের সমীকরণ, একটা সমীকরণের রূপ দেখিয়ে দিয়েছিলাম যে ওইটা ধরেই করবে। রূপটা কি? y = a sin omega t minus kx, এইটা করবে। চলতরঙ্গের সমীকরণে চলরাশি t আর y টা আলাদা হবে, আর x, এইগুলো চলরাশি, মানে এইগুলোর মান থাকবে না, এগুলো y t x এগুলো ফিক্সড। শুধু পরিবর্তন ঘটাতে হবে, কোনগুলো ফিক্সড ভ্যালু আছে নির্ণয় করে বসাতে হবে। a এর মানটা এখান থেকে নির্ণয় করে বসাবো, ওমেগার মানটা বের করে বসাবো, আর k এর মানটা, এই তিনটের মান এখান থেকে বের করে এখানে বসাবো। আর y t আর x এর মানগুলো বিভিন্ন মান হবে। t সময় বিভিন্ন সময় y এর বিভিন্ন মান হবে, x মানে মূলবিন্দু থেকে বিভিন্ন দূরত্বে কোণা সরণ বিভিন্ন হবে। তাহলে এইগুলো হচ্ছে y t x, এগুলো চলরাশি, আর a ওমেগা k এগুলো ধ্রুবক রাশি। অর্থাৎ a ওমেগা k এর মান এখান থেকে ডাটা থেকে বের করে এখানে বসিয়ে দেবো, তাহলে চলতরঙ্গের সমীকরণ হয়ে যাবে। তাই বলছি, a এর মানটা পেয়ে গেছি, a এর মানটা 5 সেমি, 5 লিখে দেবো। ওমেগা নাই, ওমেগাটা আমরা পেয়ে যাব, তাই না? ওমেগাটা পেয়ে যাবো। ওমেগাটা কি করে পাবো? v সমান n ল্যামডা, ওইটাকে কম্পাঙ্ক পেয়ে যাবো, n সমান কত? v বাই ল্যামডা।
ভি হচ্ছে 2 কিমি মানে 2 মানে কি হেমি ডেকামি মি ডেসি সেমি আর তো সেমি, কারণ সেমিতে আছে এগুলো সব সেমিতে করবো। ল্যামডা 50 সেমি, 5 4 4000 হার্জ কম্পাউন্ড। অতএব ওমেগা সমান কি জানি 2 পাই এন, 2 পাই ইনটু এন এর জায়গায় 4000 বসিয়ে দেবো এখানে, ওমেগার জায়গায় বসাবো, তাহলে 2 পাই ইনটু 4000 ইনটু টি যেমন আছে হলো মাইনাস কে, কে সমান আমরা জানি, কে সমান কি জানি 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডার জায়গায় যদি আছে 50 সেমি, 2 পাই বাই 50 বসিয়ে দেবো, তাহলে কে এর জায়গায় 2 পাই বাই 50 ইনটু এক্স 5 সাইন, দেখো দুটোর কাছে 2 পাই আছে কমন নিয়ে নাও, 2 পাই কমন নিয়ে নাও, বাইরে রইল পুরো এখানে 4000 টি মাইনাস এক্স বাই 50, এত এককটা কি সরণ একক সেমি। দেখো ঠিক আছে নাকি? ঠিক আছে, এটা হয়ে গেল। দেখো এবার তুমি হলো 12টা বুঝে দিচ্ছি। এবারে চলে এসো 13 দাগেরটা দেখো, চলো 13 দাগেরটা। চলতরঙ্গের বিস্তার দেওয়া আছে 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার এবং পর্যায়কাল দেওয়া আছে 1 সেকেন্ড। সমীকরণটি নির্ণয় করো। বিস্তার এ সমান দেওয়া আছে 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান দেওয়া আছে 5 মিটার, পর্যায়কাল টি সমান দেওয়া আছে 1 সেকেন্ড। সমীকরণটি নির্ণয় করতে হবে। তাহলে এ ল্যামডা টি দেওয়া আছে, সমীকরণটি নির্ণয় করতে হবে, কিছুই নয়। তাহলে ওয়াই এর সমীকরণ লেখাই আছে, এই ফর্মুলায় সব বসাবে। এ এর জায়গায় 1 মিটার সাইন ওমেগাটা বের করতে হবে। তাহলে ওমেগা সমান জানি যে টি যেহেতু দেওয়া আছে, ওমেগা সমান জানি 2 পাই বাই ক্যাপিটাল টি, 2 পাই বাই ক্যাপিটাল টি 1 সমান 2 পাই হবে। তাহলে ওমেগা এর জায়গায় 2 পাই ইনটু স্মল টি কে, এ সমান কি জানি 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডার মান দিচ্ছে 5, তাহলে 2 পাই বাই 5 ইনটু এক্স। তাহলে y ইকুয়াল টু 1 লেখার দরকার নাই, 2 পাই কমন নিয়ে নাও, t মাইনাস x বাই 5 এত মিটার, এমটা হচ্ছে মিটার। ঠিক আছে, দেখো পর পর সব চলে আসছে। এইভাবে তোমরা সমীকরণগুলো তৈরি করবে, এই প্রসেস, এই ধাপে। আচ্ছা, এবার একটু অন্য ধরনের যাই। ধরো উদাহরণ 16 দাগেরটা একটু অন্য করে, অন্য ভালো। এটা ঠিক আছে, অসুবিধা নেই। দেখো এবারে আমরা চলে যাচ্ছি অন্যভাবে, কিছু অঙ্ক আছে। এবারে এটা চলতরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করলাম। এবারে সমীকরণ দেওয়া থাকবে, মানে এদিকটা দেওয়া থাকবে, এদিক থেকে এই দিকগুলো বের করতে হবে। সমীকরণ দেখে বিস্তার কত, বেগ কত, কম্পাঙ্ক কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, এসবগুলো বের করতে হবে। যেমন 16 দাগের অঙ্ক। 16 দাগেরটা কি বলছে? একটি তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y = 5 cos 100 পাই
ইন্টু 10⁴ মাইনাস এক্স এত মিটার হলে তরঙ্গটির কম্পাঙ্ক কত? একটা তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y সমান দেওয়া আছে কি 5 cos 100π ইন্টু 10⁴ মাইনাস এক্স এত মিটার হলে y হলো 5 cos 100π ইন্টু 10⁴ মাইনাস এক্স এত মিটার হলে তরঙ্গটির কম্পাঙ্ক কত? বলে কম্পাঙ্ক মানে n। তাহলে আমাকে তুলনা করতে হবে। এইটা দেওয়া আছে 1 নম্বর। তাহলে আমরা জানি চলক তরঙ্গের সমীকরণ y a cos আছে বলে আমি cos লিখব, যদি sin থাকতো sin লিখতাম। তাহলে আচ্ছা 1 মিনিট তাহলে এইটাকে আমরা বলেছি বাইরে থাকলে অসুবিধা হয় অঙ্ক করতে, হ্যাঁ এইটাকে সব ভিতরে ঢুকিয়ে দেবো। 5 cos লিখে cos এর পরে যে এটা বাইরে আছে না ব্র্যাকেটের বাইরে আছে এটা ভিতরে গুণ করে ঢুকিয়ে দেবো। তাহলে ভিতরে ঢুকিয়ে দিয়ে 10⁴ তারপর আচ্ছা 10⁶ পাই টি হলো মাইনাস 100 পাই এক্স এত মিটার। 100 পাই দিয়ে ভিতরে গুণ করে দিলাম, দেখো এইটা 1 নম্বর। এবারে আমি তুলনা করব y a cos আছে বলে cos লিখব, sin থাকলে sin লিখতাম, a cos t আছে তাহলে ওমেগা t, x আছে মাইনাস kx। এটা তুলেছি এ সাইনও হয়, sin ওমেগা t মাইনাস kx cos ও হয়, অসুবিধা নেই। cos তাহলে cos, sin তাহলে sin লিখব। y তাহলে a cos ওমেগা t মাইনাস kx, তাহলে এই 1 ও 2 তুলনা করে পাই। এটা লিখবে আমরা জানি চলক তরঙ্গের সমীকরণটি হলো এবার লিখবে আমরা জানি চলক তরঙ্গের সমীকরণটি হলো এটা। তারপরে অতএব 1 ও 2 তুলনা করে পাই। দেখো 1 আর 2 এর জায়গায় কি আছে 5, তাহলে a সমান 5 কি লিখবো, এটা মিটার আছে তাহলে এটাও মিটার হয়ে গেল। ওমেগা সমান কত 10⁶ পাই, আর এটার সঙ্গে এটা তুলনা করলে x x কেটে গেল, তাহলে k সমান কত রইল 100 পাই। আর এটার সঙ্গে এটা তুলনা করলে t t কেটে গেল, তাহলে ওমেগা সমান 10⁶ পাই। এবার কি জানতে আছে কম্পাঙ্ক n, তাহলে কম্পাঙ্ক n সমান কত জানি ওমেগা বাই 2 পাই। ব্যাস n জানি ওমেগা বাই 2 পাই, ব্যাস পেয়ে গেছি, ওমেগা পেয়ে গেছি। তাহলে ওমেগা মানটা বসিয়ে 10⁶ পাই বাই 2 পাই, পাই কাটলো 5 × 10⁵ হার্টজ হয়ে গেল। দেখো ষোলোটা এইভাবে আমরা করব, এই তুলনা করে করতে হবে, যেমন আছে তুলনা করে সঙ্গে এটা তুলনা করে আমরা এইসব বাকি ডাটাগুলো আমরা ক্যালকুলেশন করব, করে দেখাবো। ওকে, এবারে চলে এসো 17টাও তাই। 17টাও এভাবে তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছো। 17 অঙ্কটা লাল বর্ণের আলোক তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y সমান 10⁻⁷ sin 10⁻⁷ sin সেকেন্ড ব্র্যাকেট 7.5 গুণিত 10⁻14 পাই ইন্টু t মাইনাস x বাই 3 × 10⁻10 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এত সেমি। এটা দেওয়া আছে লাল বর্ণের আলো তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y সমান এটা দেওয়া আছে, তরঙ্গটির দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে। তরঙ্গটির দৈর্ঘ্য মানে ল্যামডা সমান কত আমাকে বের করতে হবে। তো
তাহলে একই জিনিস এইটা বাইরে আছে আর ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে করবো। হ্যাঁ, তাহলে y স্কয়ার রুট টেন টু দি পাওয়ার মাইনাস 7 sin, আর এটা পুরো ভিতরে ঢুকিয়ে দাও। এটা সাথে গুণ করো, 7.5 ইনটু 10 টু দি পাওয়ার 14 পাই টি মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করে দাও, 3 25 75, মানে 7.5 ইনটু 10 টু দি পাওয়ার 14 পাই ইনটু x বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার 10, ব্যাস এত সেম। ওকে, দশমিক তুলে 10 এসে গেল, 3 25 75 25, 10 11 শূন্য কেটে গেল, 12 13 14, তিনটে থাকছে। তাহলে অতএব y স্কয়ার আমরা জানি a sin ওমেগা t মাইনাস kx, এটাও সেমি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 তুলনা করে পাই ল্যামডা জানতে চেয়েছে, তাহলে kx এইখানে যেমন ল্যামডা আছে, kx সমান এই kx পুরোটা সঙ্গে পুরোটা করলে x কেটে গেল, তাহলে k সমান x কেটে গিয়ে বাকি রইল উপরে রইল 25,000 আর পাই পড়েছে 25,000 25,000 পাই, বাকি সব কেটে গেছে। তাহলে k মানে আমরা জানি কি 2 পাই বাই ল্যামডা, k মানে 2 পাই বাই ল্যামডা সমান এটা পাই পাই কাটলো, অতএব ল্যামডা সমান 2 বাই 25,000, এত সেমি। কাটাকাটি করে দিয়ে চলে আসবে, ঠিক আছে, 2 বাই 25,000 সেমি। আচ্ছা, এবারে 18 দাগের অঙ্কটা হবে। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 110 হার্জ এবং বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক 110 হার্জ, বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। তরঙ্গ গতির অভিমুখে দুটি কণার দশাপার্থক্য 45 ডিগ্রি হলে তাদের মধ্যে দূরত্ব কত? তার মানে তাদের মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব কত, মানে কত পার্থক্যটা জানতে চেয়েছে। তাহলে দুটো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, সরি একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দিয়েছে 110 হার্জ, n সমান 110 হার্জ, বেগ v সমান দিয়েছে 330 মিটার পার সেকেন্ড। তরঙ্গ গতির অভিমুখে দুটি কণার দশা, তাহলে বেগ আর n দেওয়া আছে, v সমান n ল্যামডা, এখানে vn দেওয়া থাকবে মানে v সমান n ল্যামডা হতে ল্যামডা পেয়ে যাবো, ল্যামডা সমান কত v বাই n, 330 বাই 110 সমান 3 মিটার হলো, তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবারে বলেছে দশা পার্থক্য 45 ডিগ্রি হলে তাদের মধ্যে কত পার্থক্য কত। তাহলে আমরা সেই ফর্মুলাটা যে 2 পাই দশা পার্থক্য হলে কত পার্থক্য আমরা জানি ল্যামডা, এই ফর্মুলাটা মনে রাখতে বলেছি, এখান থেকে আমরা বের করে নেব। তাহলে দশা পার্থক্য 1 হলে কত পার্থক্য ল্যামডা বাই 2 পাই, আর দশা পার্থক্য এখানে কত দেওয়া আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তো এইটাকে আমাকে যেহেতু রেডিয়ানে আছে 2 পাই রেডিয়ান, তাহলে 45 ডিগ্রি মানে রেডিয়ানে আনতে হবে, 45 মানে আমরা জানি পাই বাই 4 at রেডিয়ান, তাহলে পাই বাই 4 রেডিয়ান হলে ল্যামডা বাই 2 পাই ইনটু পাই বাই 4, পাই পাই কেটে গেল ল্যামডা বাই 8, আর ল্যামডা মানে যে বের করেছি 3 মিটার, 3 বাই 8
এত মিটার, ঠিক আছে, এত মিটার। এবার যে সেমিতে যদি করে 100 গুণ করলে 300/8 সেমি চলে আসবে, চলে আসবে। থিওরিগুলো হয়ে গেছে, থিওরি বেশি নেই, একটু স্টক থাক পড়া দিচ্ছে। আচ্ছা, এবারে তরঙ্গ গতির যে লাস্ট যে পোর্শনের কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি, প্রতিধ্বনির অঙ্কগুলো। থিওরিটা দেখিয়েছি কিভাবে কি করতে হয়, এবারে প্রতিধ্বনি কয়েকটা আমি অঙ্ক তোমাদের দেখাচ্ছি, সেগুলো দেখো। যেমন ধরো 19টায় পরের অঙ্ক 19, একটি বড় দেয়াল থেকে কিছু দূরে তীব্র শব্দ করলে হাফ সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শোনা যায়। দেওয়ালটির দূরত্ব কত? শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে কোশ্চেন। তাহলে কি দেওয়া আছে? একটা বড় দেওয়াল থেকে কিছু দূরে শব্দ করছো, তো একটা বড় দেওয়াল, এখান থেকে কিছু দূরে এই জায়গা থেকে ধরো আমি শব্দ করছি, করলে কত সময় পরে শব্দটা শোনা যায় বলেছে? t সমান হাফ সেকেন্ড। হাফ সেকেন্ড পরে মানে এখানে শব্দটা গেল, এই দেওয়ালে গেল, গিয়ে প্রতিফলিত হলো, হয়ে যখন আসছে কত সময় পরে শব্দটা শোনা যাচ্ছে, তার প্রতিধ্বনিটা হাফ সেকেন্ড। তাহলে এখান থেকে দেওয়ালটা দূরত্ব কত? আর শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড, শব্দের বেগ দেওয়া আছে। তাহলে আমরা জানি শব্দ কিন্তু উৎপন্ন হয়েছে, x দূরত্ব গেছে, আবার x দূরত্ব ব্যাক করে এসেছে, এসে শোনা যাচ্ছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? x প্লাস x, গেছে x, এসেছে x, 2x দূরত্ব। তাহলে একটাই ফর্মুলা বলে দিচ্ছি, s সমান vt, এই ফর্মুলায় বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তাহলে s মানে 2x দূরত্ব গেল, বেগ হচ্ছে 330 আর সময়টা 6 সেকেন্ড, অর্থাৎ x সমান 330, এটা দুইটা গুণ আছে, নিচে নেমে আসবে, কাটাকাটি করে দিয়ে এত, এটা মিটার পার সেকেন্ড ছিল, এর এত মিটার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শব্দের উৎস থেকে দেওয়ালের দূরত্ব এত মিটার কাটাকাটি করে যেতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক, সমুদ্রের তলদেশের গভীরতা নির্ণয়ের মতনই অঙ্কটাও দেওয়া আছে, 20 দাগের, বলছি শোনো। সমুদ্রের কোন একটি স্থানের গভীরতা 1 কিমি, সমুদ্রপৃষ্ঠে অবস্থিত একটি জাহাজ জলের নিচে যে শব্দ করলো তার প্রতিধ্বনি কতক্ষণ পর শোনা যাবে? জলের শব্দের বেগ এত। এটা করে আচ্ছা, কি ধরনের অঙ্ক? সমুদ্রে কোন একটা স্থানে, ধর সমুদ্র, এইখানে সমুদ্রের উপরিদেশ আর এটা হচ্ছে তলদেশ, এটা উপরিতল, তলদেশ। এখান থেকে গভীরতাটা দেওয়া আছে 1 কিলোমিটার, গভীরতা h সমান 1 কিমি দেওয়া আছে। সমুদ্র পৃষ্ঠে অবস্থিত একটি জাহাজ জলের নিচে যে শব্দ করলো, কারণ এখান থেকে একটা শব্দ করলো, করে তার প্রতিধ্বনি কতক্ষণ পর শোনা যাবে? মানে একই আগের অঙ্কটার মতনই, এখান থেকে শব্দটা যাবে, গিয়ে এখান থেকে প্রতিফলিত আবার ফিরে আসবে। তার মানে h দূরত্ব নেমেছে, আবার h দূরত্ব যাবে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 2h। এখানে শব্দ উৎপন্ন হয়েছে, গেল, আবার উঠে এলো, গিয়ে আর আসতে কত সময় লাগবে টাইমটা জানতে চেয়েছে, কতক্ষণ পর শোনা যাবে। আর জলের শব্দের বেগ 1.5 কিমি পার সেকেন্ড দেওয়া আছে, 1.5 কিমি পার সেকেন্ড, মানে 1500 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ওকে, তাহলে সে একই ফর্মুলা, s সমান vt, এই ফর্মুলা ধরে সব করে দেব, ব্যাস। s এর জায়গায় 2h, 2 * h মানে 1 কিমি, আর 1 কিমি মানে 1000 মিটার, এটা তাহলে 2 * 1000 মানে 2000 মিটার। তাহলে s এর জায়গায় 2000 বসিয়ে দিলাম, সমান বেগ দিচ্ছে 1500 * টাইম t, এর মানটা বের করে নেব, 2000
বাই 1500 এত সেকেন্ড সময় লাগবে, কাটাকাটি করে নেবে। এইভাবে তোমাদের 20 হয়ে গেল, 21, 22, 23 সব পরপর একইভাবে অঙ্ক। 24-এর 25-এর বিমানের অঙ্ক দেওয়া আছে, ওই থিওরিটা যেমন জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা 26-এর অঙ্কটা ঠিক ওই তোমার যেটা করালাম 18 দাগের মতনই অঙ্কটা। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার ব্যবধানে কণা দুটির মধ্যে দশা পার্থক্য কত, মানে কত পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য কত। ঠিক আছে। 26-এর অঙ্কটা হচ্ছে একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, তরঙ্গের উপর 2 মিটার ব্যবধানে অবস্থিত দুটো কণার মধ্যে দশা পার্থক্য কত। তার মানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, মানে এইরকম কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন তোমাদের পড়ে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 4 মিটার, তার মানে পথ পার্থক্যটা দেওয়া আছে ডেল্টা, পথ পার্থক্য ডেল্টা দেওয়া আছে 2 মিটার, দশা পার্থক্য ফাই সমান কত। তাহলে আমরা জানি দশা পার্থক্য সমান ল্যামডা বাই 2 পাই ইন্টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এটা আমরা জানি। এখানে বসিয়ে দিবে তাহলে হয়ে যাবে 2 পাই বাই ল্যামডা জায়গায় 4 মিটার আর ডেল্টা জায়গায় 2 মিটার, 2 গুণে 4, 4 4 কেটে গেল পাই। আর নাহলে এইভাবে লিখে লিখে করবে, দশা পার্থক্য 2 মিটার হলে পথ পার্থক্য কত, ল্যামডাটা হচ্ছে 4 মিটার আছে, তাহলে 4 মিটারটা হচ্ছে পথ পার্থক্য, 4 মিটার হলে দশা পার্থক্য 2 পাই, 1 মিটারের জন্য কত 2 পাই বাই 4, আর পথ পার্থক্য 2 মিটারের জন্য কত, ওই কি নিয়মও করতে পারো, 2 বাই 4 ইনটু 2, 2 গুণে 4, 4 কেটে গেল সমান পাই। ওই কি নিয়মও করতে পারো বা এই ফর্মুলা ধরেও করতে পারো। ঠিক আছে। তোমার সেট 1 পর্যন্ত অঙ্ক করবে তাহলেই হবে, আর কিছু দরকার নাই। সেট 2 আর দরকার নাই, ইম্পর্টেন্ট নয়। তো সেট 1 পর্যন্ত তোমার সব বাকি কয়েকটা অঙ্ক আছে একটু দেখে নেবে, আর উদাহরণের অঙ্ক যেগুলো দাম দিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সেগুলো একটু করবে তাহলেই হবে।